বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন দারুণ সব মৌলিক সামাজিক গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। কাক চরিত্র গল্পের প্রথম পর্বের কাহিনী আপনারা যদি এখনো পর্যন্ত না শুনে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। শুরু করছি আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কাক চরিত্র গল্পের তৃতীয় পর্বের কাহিনী, শ্যামলীর প্রবেশ ও প্রস্থান। মিসেস সেনের বয়স অনুমান করার প্রথম বাধা হলো ওর ঘোমটা ঢাকা অর্ধেক মুখ, বাকি অর্ধেকও ঢাকা পড়েছে বলা যায়। শরীরে প্রচুর মেদ থাকলেও বেশ শক্ত সামর্থ্য মনে হচ্ছিল। আমি আন্দাজে বয়সটা 42 থেকে 45-এর মধ্যে কোথাও দাঁড় করাতে পারি। ভদ্রমহিলার কণ্ঠস্বরটা অদ্ভুত লাগলো, চাপা, একটু ভাঙা, সেই সঙ্গে ফিসফিসানির মতো কতকটা ইংরেজিতে যাকে বলে হিসিং সাউন্ড। টনসিলের দোষ থাকলে এমন হতে পারে শুনেছি। আমাদের ড্রয়িং রুমে ঢোকার 8 মিনিটের মধ্যে উনি এসে গিয়েছিলেন। আমার পরিচয় কর্নেল যথারীতি দিলেন। তারপর ওদের কথা শুরু হলো। কর্নেল বললে, বলুন ম্যাডাম, অধমকে কি জন্য স্মরণ করেছেন? মিসেস স্বাগতা সেন বললেন, আমার এক দূর সম্পর্কের আত্মীয় মৃগেন দাশগুপ্ত, রিটায়ার্ড মুনসেফ, উনি বলেছিলেন যে উইলটা নিশ্চয়ই জাল, কিন্তু প্রমাণ করতে হলে অনেক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দরকার হবে। সেগুলো জোগাড় করে দিলেই উনি কেস লড়বার ব্যবস্থা করতে পারবেন। তাছাড়া আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানও বলেছেন। কর্নেল টাক চুলকে বলেন, রাইট রাইট, মৃগেন্দাই আপনার কথা বলেছেন। আপনি তো একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, মানে গোয়েন্দা হিসেবে আপনার কথা আমিও নিউজ পেপারে পড়েছি। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে। কর্নেল আবার বললেন, রাইট রাইট। স্বাগতা সেন ঝুঁকে পড়লেন ওর দিকে, বললেন, আপনার ফি কত জানি না, যদি কিছু না মনে করেন 2500 টাকা আপনাকে রেমুনারেশন দেব। আশ্চর্য, অতীব বিস্ময়কর সহাস্যে বললেন, অগ্রিম কত দেবেন শুনি? আপাতত 1000 নিন, কেস জিতলে বাকিটা অবশ্য দেব। আমাকে হতভম্ব করে কর্নেল দরাদরি শুরু করলেন। অগ্রিম অন্তত 2000 চাই, কেস জিতুন আর হারুন, বাকি 500 পুরো তথ্য দাখিল করলে দিতে হবে। অনেকটা সময় এই বিচিত্র এবং অকল্পনীয় দরদস্তুর চলল। আমি ঘেমে সারা। এ কি কাণ্ড করছেন কর্নেল? জীবনে কখনো কোনো কেসে একটি পয়সা কারো কাছে চাননি, দাবি করেননি। নিজের পকেট থেকে একগাদা টাকা খরচ করে গেছেন হাসি মুখে। তিনি এই কেসের টাকার অঙ্ক এবং শর্ত নিয়ে তুমুল লড়ে যাচ্ছেন। অবশেষে রফা হলো। স্বাগতা সেন কর্নেলের শর্তই মেনে নিলেন। বুকের ভেতর থেকে জাদুকরির মতো একটা ছোট্ট পার্স বের করলেন। তার মধ্যে ভাঁজ করা চেক বই আর কলম ছিল। তক্ষুনি একটা চেক লিখে দিলেন। কর্নেল সেটা পকেটস্থ করে চুরুট ধরালেন। তারপর বললেন, তাহলে এবার আমাকে কিছু সঠিক তথ্য দিতে হবে ম্যাডাম। মিসেস সেন হিসহিস করে উঠলেন, বারে, তথ্য যদি আমিই দিতে পারবো তাহলে আপনাকে টাকা দিলাম কেন? এই আপনি কি বলছেন? দেখুন মিসেস সেন, অন্ধকারে আমি এগোতে চাই না। আমি শুধু আপনাকে প্রশ্ন করে যাব।
আপনি জবাব দেবেন, যে জবাব আপনার জানা। যা জানা নয় বলবেন জানি নে, ব্যাস, চুকে গেল। মিসেস সেন একটু চুপ করে থাকার পর বললেন, ঠিক আছে, বিলাসপুরের বাগান বাড়িতে পিকনিক করার প্রথা আপনাদের নতুন নয়। প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমায় আপনারা সেখানে একটা দিন ও রাত কাটিয়ে আসেন, পার্টি হয়, অনেকটা রাত অবধি নাচ গান ধুমধামও হয়, কেমন? হ্যাঁ, এবার অর্থাৎ গত 23শে মার্চ আপনারা ওই উদ্দেশ্যে গেলেন। এবারও কি পার্টি দিয়েছিলেন? না, আমরা পিকনিকটা নিজেদের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম। কেন? মিস্টার সেন ইদানিং হই হুল্লা বরদাস্ত করতে পারতেন না, একা থাকতে ভালোবাসতেন। বয়স হচ্ছিল, শরীরও ভালো যাচ্ছিল না, আমি ওকে ফিল করতে পেরেছি বরাবর। আমরা নিঃসন্তান দম্পতি, বুঝতেই পারছেন। তাই ঠিক হলো এবার মোটেও পার্টি দেওয়া হবে না। রাইট, তা কে কে গেলেন ওখানে? আমরা স্বামী স্ত্রী, আমার বোনের ছেলে ডাক্তার অমরেশ গুপ্ত, ওর বন্ধু অ্যাটর্নি সুশান্ত মজুমদার, এই কজন মাত্র। বাকি একজন আমাদের রাঁধুনি ঘনশ্যাম, দুজন চাকর জগন্নাথ আর সোফার সুরেন্দ্র। সুশান্তবাবু নিজের গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন। আমার পৌঁছানোর অনেকটা পরে উনি পৌঁছান। এবার খুব ভালো করে স্মরণ করুন মিসেস সেন, ঘটনাটা কিভাবে ঘটল। মিসেস সেন এতক্ষণে ফোঁস করে উঠলেন, কি বিপদ! আপনি ওর অ্যাক্সিডেন্ট নিয়ে এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি উইল সম্পর্কে কোনো কথাও তো জিজ্ঞেস করছেন না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আর ওই ভয়ঙ্কর স্মৃতি ঘেটে কি আমি আমার স্বামীকে ফিরে পাবো? মিসেস সেন ঠিক যে সুরে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট বললেন, লক্ষ্য করলাম অবিকল একই সুরে বলছিল শ্যামলী, উইল ইজ উইল। কর্নেল মুখ গোমড়া করে বললেন, ম্যাডাম, আমার কাছে যথেষ্ট স্বাধীনতা না দিলে আমি এক্ষুনি চেক ফেরত দেব এবং চলে যাব। কোন তথ্য আপনার স্বার্থে যাবে ডিয়ার ম্যাডাম? তা যদি আপনি টের পেতেন তাহলে এই নীলাদ্রি সরকারকে কারো দরকার হতো না। আপনি বলছেন অ্যাক্সিডেন্টের সঙ্গে উইলের সম্পর্ক আছে? কে বলতে পারে নেই বা আছে? যদি থাকে, কি জানি, আমি ওসব বুঝি না। আপনি যা জিজ্ঞেস করার করুন। যখন রাইফেল হাতে মিস্টার সেন দৌড়ে যান, গোড়া থেকে শুনুন, তখন সবে 5:30টার কাছাকাছি হবে। সূর্য গাছপালার আড়ালে গেছে, কিন্তু যথেষ্ট আলো আছে। আমি, অমরেশ আর সুশান্তবাবু তাঁবুর সামনে ঘাসের ওপর চেয়ার পেতে গল্প করছি। ঘনশ্যাম কাছেই বটগাছটার নিচে ইট জড়ো করে উনুন জ্বেলেছে সবে। জগন্নাথ আর হরিয়া মশলা বাটা ইত্যাদিতে ব্যস্ত। সুরেন্দ্র দাঁড়িয়ে তদারক করছিল। তারপর দেখলাম সুশান্তবাবু ঢিল ছুঁড়ে কাক তাড়াতে লাগলেন। তখন সবাই তাকিয়ে দেখি বটগাছটায় রাজ্যের কাক এসে বসে রয়েছে এবং প্রচণ্ড চেঁচামেচি করছে। আমরাও দেখা দেখি ওর সঙ্গে কাক তাড়াতে লাগলাম হইচই করে। কাকগুলোর নড়ার নাম নেই তবু। তখন মিস্টার সেন কোথায় ছিলেন? ঘরে কোথাও ছিলেন। ঘরে মানে? কি বিপদ! ওখানে আমাদের মানে ওর পৈতৃক বাড়ি রয়েছে, যে কুঠি বাড়ি বলে সবাই। নীলকুঠি না রেশম কুঠির কোন ব্রিটিশ অফিসার থাকতো। পরে আমার শ্বশুর নাকি কিনেছিলেন। 100 বছর বেশি বয়স বাড়িটার। একতলা, 8-10টা ঘর রয়েছে। আমরা মোটামুটি সাজিয়ে রেখেছি বরাবর তা। আপনারা যেখানটা তাঁবু করেছিলেন তার কত দূরে বাড়িটা? আমি মেপে দেখিনি, অনেকটা দূরে। ইচ্ছে হলে গিয়ে দেখে আসবেন। তারপর কি হলো বলুন? আশেপাশে ভাঙা পাঁচিলের অজস্র ইট পড়েছিল। আমরা তা গুঁড়ো করে ছুঁড়তে শুরু করলাম। একসঙ্গে অত সব তাড়া খেয়ে কাকগুলো পালাতে লাগলো। কুঠি বাড়ির কাছাকাছি যেতেই দেখি উনি বন্দুক হাতে নিয়ে দৌড়াচ্ছেন। কোন দিকে? কাকগুলো যেদিকে যাচ্ছিল সেই দিকে। তারপর ব্যাপারটাকে আমরা হাসাহাসি করলাম। আপনারা কেউ গেলেন না? কি হবে গিয়ে?
আমরা আবার গল্পগুজবে মেতে গেলাম। বলে স্বাগতা সেন আবার ছুটে গেলেন। ওই দেখুন, সেই অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। মিস্টার সরকার, আমি যা বলার পুলিশকে সব বলেছি। ইচ্ছে হলে ওদের কাছে গিয়ে জেনে নিন। প্লিজ সেই ভয়ঙ্কর ঘটনার কাছে আমাকে আর নিয়ে যাবেন না। প্লিজ মিসেস সেন, এটা ভাইটাল। শুধু বলুন ঠিক কটায় মিস্টার সেনকে খুঁজতে পাঠান আপনারা? 7:30। তাহলে 5:30 থেকে 7:30 অবধি আপনি, ডাক্তার অমরেশ গুপ্ত, মিস্টার মজুমদার, রাঁধুনি, দুজন চাকর এবং সোফার ওইখানেই ছিলেন, নাকি কেউ ইতিমধ্যে কোথাও গিয়েছিল? মিসেস সেন হিসিস করে উঠলেন। কি বলতে চান আপনি? আমি ঘটনাটার একটা স্পষ্ট ছবি চাই। কেউ আমরা নড়িনি ওখান থেকে। আপনার তাহলে নিশ্চয়ই কড়া নজর ছিল প্রত্যেকের দিকে। তার মানে? তা না হলে কেমন করে জানলেন যে কেউ কোথাও গিয়েছিল নাকি? দমে গেলেন স্বাগতা সেন। তিনি এক মুহূর্তে চুপ করে থেকে বললেন, আপনি হয়তো ঠিকই বলেছেন, আমি অত লক্ষ্য করিনি। কিন্তু যদি কেউ ওখান থেকে সরে গিয়ে আবার এসে থাকে, সে তো আমাদের রাঁধুনি, চাকর দুজন আর সোফারের মধ্যে কেউ। অমরেশ বা মিস্টার মজুমদার আমার কাছেই ছিলেন। জগন্নাথদের জিজ্ঞেস করলেই হবে। কিন্তু ওরা ওরা কেন? মিস্টার সরকার, আবার আপনি সাংঘাতিক কিছু হাতে নিয়েছেন। আপনি কি বলতে চাইছেন? কেউ ওকে খুন করেছে? আমি কিছুই বলতে চাইনি স্বাগতা দেবী, আমি সত্যে পৌঁছতে চাই। মিসেস সেন এবার ছটপট করে উঠলেন। ঘোমটাটি ভালো করে ঢেকে কুৎসিত ভঙ্গিতে কেঁদে উঠলেন। প্রথমে কিছুক্ষণ কিছু বোঝা গেল না কি বলছেন। অবশেষে বোঝা গেল, আমি ভাবিনি, সত্যি ভাবিনি। আপনি ঠিকই বলেছেন, ওই হারাম মেয়েটা ওকে ভুলিয়ে সর্বনাশ করবে আমি ঠিক জানতাম। ঠিক ঠিক ওকে গুন্ডা লাগিয়ে খুন করেছে। আমরা ভুল বুঝেছিলাম। পুলিশকেও টাকা খাইয়ে ও মিথ্যা রিপোর্ট লিখিয়েছে। কর্নেল ওকে সান্ত্বনা দিতে ব্যস্ত হলেন। আমার মাথা ধরে উঠেছিল। কর্নেলকে ইশারায় বললাম, বাইরে একটু ঘোরাঘুরি করছি। কর্নেল আমার দিকে মনোযোগ দিলেন না। আমি বেরিয়ে এলাম। এটা দোতলা। সিঁড়ি বেয়ে নিচে গেলাম। কাউকে দেখলাম না। বাথরুমে যাওয়ার দরকার হলো সেই সময়। ভাবলাম কাজটা সেরে নিই। এদিক ওদিক খুঁজেও টয়লেটের পাত্তা পেলাম না। কোনো লোক নেই যে জিজ্ঞেস করব। ডাইনের ঘরে ভারী পর্দা ঝুলছে। ভিতরে কথা বলার আওয়াজ পেলাম। মরিয়া হয়ে ওখানেই কাকে জিজ্ঞেস করব ভেবে পর্দা একটু ফাঁক করলাম। তারপর অবাক হয়ে পিছিয়ে এলাম। মিস শ্যামলী বসে রয়েছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। সে সময় একজন খাকি হাফ প্যান্ট পরা বুড়ো সার্ভেন্ট সিঁড়ি বেয়ে নামছে দেখলাম। তাকে জিজ্ঞেস করতেই বলল, বাঁ দিকে পড়বে। টয়লেটে কাজ সেরে আরামে পাইপ ধরিয়ে আসছি। সেই দরজার কাছে এসে শ্যামলী আর কার চাপা কথাবার্তার আওয়াজটা আমার কানে এলো। কৌতূহল বটে, আবার শ্যামলীকে চুমকে দেবার ছেলেমানুষির তাগিদেও বটে। কর্নেলের তোয়াক্কা না করে পর্দাটা ফাঁক করলাম। দেখলাম শ্যামলীর মুখোমুখি বসে রয়েছেন মিসেস সেন। সেই হিস হিসে ভাঙা কণ্ঠস্বর। কখন নেমে এসেছেন ভদ্রমহিলা? আমি টয়লেটে ঢোকার পরে? তাহলে কর্নেল বেরিয়ে গেছেন? আমি বেরিয়ে লনে গেলাম, কিন্তু কর্নেলকে খুঁজে পেলাম না। কোথায় গেলেন বৃদ্ধ গোয়েন্দা প্রবর? আমার গাড়িতে হেলান দিয়ে সিগারেট ধরালাম। দাঁড়িয়ে থেকে থেকে পা ধরে গেল। 11টা বাজলো। কর্নেল বেরোচ্ছে না। বাড়ির কোনো লোকও দেখছি না যে জিজ্ঞেস করব। তখন ফের ঢুকলাম গিয়ে। প্রথমে সেই ঘরের পর্দাটা তুললাম। মিস শ্যামলী নেই, মিসেস সেনও নেই। তাহলে সবাই ওপরে গেছেন। যাগে, উইলের একটা ফয়সালা হয়ে যাক। ওপরে গেলাম। সেই ড্রয়িং রুমে
কর্নেল নেই। কোথায় গেলেন তাহলে? হয়তো অন্য কোনো ঘরে। গোপনে বোঝাপড়া হচ্ছে। টানা বারান্দা দিয়ে এগোলাম। সেই সময় ফের সেই খাকি পোশাক পরা লোকটাকে দেখা গেল। বললাম, বুড়ো ভদ্রলোক, মানে যিনি মিসেস সেনের সঙ্গে কথা বলছিলেন, তিনি কোথায়? ও বলল, এই তো একটু আগে নিচে গেলেন, চলুন আমি দেখছি। সে পা বাড়ালো। বললাম, তোমার নাম কি? আগে জগন্নাথ স্যার। হরিয়া নামে আরেকজন আছে, সে কোথায়? দেশে গেছে স্যার, গতকালকে। মেদিনীপুর ওর বাড়ি, সেখানে গেছে, পরশু আসবে। জগন্নাথ, তুমি তো অ্যাক্সিডেন্টের দিন বিলাসপুরে ছিলে। সিঁড়িতে দাঁড়িয়ে গেল সে। সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করল, আপনি কি স্যার পুলিশ? আরে না না, আমি এমনি জিজ্ঞেস করছি। আমি খবরের কাগজের লোক। ছিলাম স্যার, আরও সবাই ছিল। হরিয়া, অ্যাটর্নি বাবু, ডাক্তারবাবু তো এখনো আছেন। ওনাকেও জিজ্ঞেস করুন, সব বলবেন। আচ্ছা জগন্নাথ, সেদিন পিকনিকে নিশ্চয়ই খুব ধুমধাম হয়েছিল? আগের বারের মতো কিছুই নয়, তবে ফুলটুল দিয়ে নিশ্চয় সাজিয়েছিল তোমরা? জগন্নাথ ফাঁচ করে হাসল। কি সাজাবো স্যার, ও তো বনভোজন, বন জঙ্গলের জায়গা। ফুল এমনিতেই কত ফুটেছিল চারদিকে। হ্যাঁ, এক সময় মালি ছিল, তখনকে তা ছিল। এখন আর যত্ন হয় না, সব জঙ্গল হয়ে গেছে। তাহলে তো আমোদ প্রমোদের জন্য যাওয়া। নিশ্চয় তোমরা সবাই জামাই টামাই দু একটা ফুল টুল গুজেছিলে? হ্যাঁ। আমার কৌতুকী ভঙ্গিতে ও হেসে গড়িয়ে পড়ল প্রায়। বলল, আমরা কাক তাড়াবো, না মশলা বাটবো, না ফুল? কি যে বলেন স্যার, আমরা চাকর বাকর লোক, আমাদেরও ওসব শখ নেই। তোমাদের সাহেবরা নিশ্চয়ই ফুল গু। জগন্নাথ পা বাড়িয়ে বলল, না, ফুল টুল না তো। তোমাদের গিন্নিমা নিশ্চয়ই। জগন্নাথ ভাগা দাঁত খুলে হেসে খুন। তারপর চাপা গলায় এবং নিজের মাথা দেখিয়ে বলল, গুঁজবেন কোথা, মুখ যে পোড়া হনুমান, সে জানেন না বুঝি? আর বলবেন না, যতদিন থেকে জুটেছেন হাড় মাস কালি হয়ে গেল। হরিয়া কি সাদে একদিন পালিয়েছে? আপনাকে বলার মতো মনে হলো, তাই দুঃখের কথা বলছি স্যার। খবরের কাগজে তো আপনারা চাকরদের চোর ডাকাত খুনে বলেন, নিন্দে করেন, কিন্তু মনিবের সাইডটা তো দেখেন না। কেউ বললে তো লিখবো সে কথা। এই তুমি বলছো, এবার লিখবো। লিখবেন স্যার, তবে যদি সরকারের চোখে পড়ে। বুঝলেন স্যার, হরিয়া আর আসবে না, আমিও কেটে পড়ছি শিগগির। কেন কেন জগন্নাথ? বলছি তো, নতুন গিন্নিমা এসে। নতুন গিন্নিমা মানে? হ্যাঁ স্যার, এই তো কমাস হলো সাহেব বিয়ে করে বসলেন, আবার বোম্বে গেলেন, ফিরে এলেন একেবারে বউ নিয়ে। বউ না, কালসাপ এসেই খেলো ওনাকে। আমি অবাক হয়ে গেলাম। বললাম, সাহেবের আগের স্ত্রী মারা গিয়েছিলেন নাকি? হ্যাঁ, সে তো কবে 8-9 বছর আগে। অমন মানুষ আর জন্মায় না স্যার। আর এনার কথা বলবেন, দজ্জাল, খটরাগি। সবচেয়ে অবাক লাগে স্যার, সাহেব আর মেয়ে পাননি, ওই মুখ পোড়া রাক্ষসীকে ঘরে নিয়ে এলেন। বলো গে জগন্নাথ, মুখ পোড়া অবস্থায় ঘরে নিয়ে এলেন? আজ্ঞে হ্যাঁ, নতুন বৌদি এসেই অবধি দেখছি ঘোমটা খোলেন না। পরে শুনি কি অ্যাক্সিডেন্ট হয়ে মুখটা গেছে। প্লাস্টিক করিয়েছিলেন। প্লাস্টিক সার্জারি? তাই হবে, কিন্তু তাতেও নাকি কাজ হয়নি। আমরা সিঁড়ি থেকে নেমে ইতিমধ্যে লাউঞ্জে এসে কথা বলছি। সেই সময় ফুটফুটে সাদা সাহেব চেহারার এক ভদ্রলোককে ওদিকের একটা ঘর থেকে আরেকটা ঘরে ঢুকতে দেখলাম। জগন্নাথ চোখ নাচিয়ে বলল, উনিই গিন্নিমার ভাই, সেই ডাক্তারবাবু। পিকনিকের আগের দিন এসেছেন, থাকেন বোম্বেতে।
হঠাৎ লাফিয়ে উঠল জগন্নাথ। ওই যা, আমার দেরি হয়ে গেল, আপনি ওই ঘরে চলে যান স্যার, লাইব্রেরি ঘরে, বুড়ো সাহেব ওখানেই ঢুকেছেন। জগন্নাথ চলে গেল। ও যে ঘরটা দেখালো সেই ঘরেই আমি শ্যামলীকে মিসেস সেনের সঙ্গে কথা বলতে দেখেছি। শটান ঢুকে দেখি কর্নেল আর মিসেস সেন কোণে একসার আলমারির কাছে দাঁড়িয়ে রয়েছেন। আমাকে দেখে কর্নেল ইশারায় কাছে যেতে বললেন। অজস্র ছোট বড় আলমারি আর বুকশেলফে ভর্তি ঘরটা, কোণের দিকে সোফা সেট একটা। কাছে গিয়ে আমার শরীর থরথর করে কেঁপে উঠল। অস্ফুট চিৎকার করে উঠলাম, শ্যামলীর কি হয়েছে কর্নেল? শ্যামলী মেঝেই পড়ে রয়েছে, নিথর একেবারে, চোখ দুটো ফেটে বেরিয়ে পড়েছে, জিভটাও বেরিয়ে পড়েছে। কি বীভৎস দেখাচ্ছে ওকে! সেই সুন্দর শরীর থেকে একটা ভয়ঙ্কর বিকৃত সত্তা আত্মপ্রকাশ করেছে। কর্নেল বললেন, সি ইজ ডেড। একটু আগে কেউ ওকে গলা টিপে খুন করেছে। জয়ন্ত, কিন্তু বুঝতে পারছি না কেন এখানে এলো। আমি মিসেস সেনের দিকে আঙুল তুলে বলতে যাচ্ছিলাম যে ওকেই একটু আগে এখানে শ্যামলীর সঙ্গে কথা বলতে দেখেছি। কর্নেল যেন চকিতে টের পেয়ে বলে উঠলেন, আমি আর মিসেস সেন বরাবর একসঙ্গে ছিলাম। জয়ন্ত, দুজনে একই সঙ্গে এ ঘরে ঢুকে শ্যামলীর ডেড বডিটা দেখতে পেয়েছি। মিসেস সেন কাঁপছিলেন। হিস হিস কণ্ঠস্বরে বললেন, কেউ পুলিশে ফোন করছেন না কেন আপনারা? আমি যে বিপদে পড়ে গেলাম আমারই ঘরে। উফ! দুহাতে তেলই মুখ নামালেন উনি। পিঠটা ফুলে ফুলে কাঁপতে থাকলো। কর্নেল বললেন, জয়ন্ত, লালবাজারে আরেক জয়ন্ত রয়েছে, প্রথমে ওকে ডাকো। ওই দেখো ফোন রয়েছে, শুধু বলো এখানে কর্নেল সরকার এক্ষুনি আসতে বলছেন। যদি উনি না থাকেন, ময়ূক ব্যানার্জিকে ডেকে দিতে বলবে। আমি ফোনের কাছে গেলাম। ফোন করতে করতে লক্ষ্য করলাম কাছে যে বিশাল পর্দাটা ঝুলছে তার ওধারে কেউ দাঁড়িয়ে রয়েছে। তার পা দুটো দেখা গেল, পুরুষই, পায়ে হালকা চটি রয়েছে, পাজামা পরা লোক। ময়ূক বাবুকেই পাওয়া গেল। ফোন করেই পর্দা তুললাম। ডাক্তার অমরেশ গুপ্ত হকচকিয়ে গেলেন। বললাম, এখানে কি করছেন আপনি? ভদ্রলোক কাঁচুমাচু মুখে জবাব দিলেন, কি ব্যাপার ঘটেছে লাইব্রেরির ভেতরে আঁচ করছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না, পাছে আবার ডেড বডি দেখতে হয়। আপনি তো ডাক্তার, ডেড বডিতে ভয় হবার কথা নয়। কর্নেল ডাকছিলেন, কার সঙ্গে কথা বলছো জয়ন্ত? আমি অমরেশের হাত ধরে টেনে নিয়ে গেলাম। ভদ্রলোক গুটিসুটি দিব্যি চলে এলেন, বাধা দিলেন না। তারপর আতকে উঠে বললেন, কি সর্বনাশ! মিসেস সেন স্প্রিংয়ের মতো ঘুরে ভাইয়ের বুকে ভেঙে পড়লেন। সে দৃশ্য দেখবার মতো। কর্নেল ঘড়ি দেখছেন আর টাক চুলকোচ্ছেন। আমি থ